সুপ্রিয় দর্শক মন্ডলী, সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান গ্রামীণফোন আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক মন্ডলী, আমাদের আজকের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। দেখে নিই আপনার শিরোনাম। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে একক প্রার্থী বাছাই নিয়ে অস্বস্তি আওয়ামী লীগে, আর নিষ্ক্রিয়দের বাদ দিয়ে দল সাজাবে বিএনপি। বাংলাদেশ প্রতিদিন এবার 21 আগস্ট গ্রেনেড হামলার বিচার, কন্ডেম সেলের নিজামী বাবররা। মানবজমিন ভেঙে পড়ছে বাংলাদেশ, ঢাকার ডিপোর্টসে এগিয়ে মেয়েরা। আমাদের সময় ক্ষত নিয়ে রিজু পথ চলা, রঙিন ডানায় ঘুড়ির উড়াল। সকালের খবর, বাংলাদেশ ভারতের যৌথ জলবিদ্যুৎ প্রকল্প ভুটানে, ভুয়া প্রতিষ্ঠানকে অগ্রণী ব্যাংকের 15 কোটি টাকার ঋণ। যা দিন বিএনপির দিশাহীন পথ চলা, উপজেলায় বিদ্রোহী প্রার্থী ঠেকাতে হিমশিম আওয়ামী লীগ। মানব কণ্ঠ, ছোট পরিসর ব্যয় বেশি, সরকারের ঢাল উপজেলা নির্বাচন। নয়া দিগন্ত, চলতি সপ্তাহে ইউপি নির্বাচনের তফসিল, বিএনপির সামনে বহু চ্যালেঞ্জ। ভোরের কাগজ, উন্নয়ন পরিকল্পনায় ব্যস্ত মন্ত্রণালয়গুলো, জনসম্পৃক্ততা বাড়াতে মাঠে নামছে বিএনপি। তিনকাল ক্রসফায়ার হত্যাযজ্ঞ। জাতীয় সংসদ সার্কাস দলের প্যান্ডেলে পরিণত হয়েছে মির্জা ফখরুল। অর্থনীতি প্রতিদিন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমন্বয়হীনতা, বাংলাদেশের নির্বাচনকে অবৈধ ঘোষণা করা উচিত, ব্রিটিশ পার্লামেন্টের দ্বিতীয় দফা বিতর্ক। সংগ্রাম, লাইসেন্স দেওয়ার 2 বছর পর উৎপাদনে যেতে পারেনি 32টি এলপিজি প্লান্ট। সোমবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা জামাতের। আলোকিত বাংলাদেশ, লাইসেন্স পারমিট সবই তাদের, জুমায় লাখো মুসল্লি। বর্তমান সংলাপ যেন সোনার হরিণ, বিএনপিতে হতাশা আতঙ্ক। করতোয়া ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়, উপজেলা নির্বাচন নিয়ে সংখ্যা আওয়ামী লীগে। ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ড অ্যাক্ট ডিলে শ্যাডো অন ফুড সিকিউরিটি। নিউ এজ অ্যাবডাকশন অন রাইজ, নিউ নেশন আইডেন্টিফাই লোন ডিফল্টার্স। The Financial Express, Drug Administration sounds alarm on entry of banned drugs. আজকের দিনের 2-3টা মন্তব্য আছে। সেটা হচ্ছে যে জাতীয় সংসদের যে বর্তমান অবস্থা, তাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে সার্কাসের প্যান্ডেলে পরিণত হয়েছে। আর ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম লিখেছেন যে এটা অলংকারিক সংসদ, এটা জাতির কোনো কাজে আসবে না। আর স্পিকার বলছেন এই সংসদ নতুন অধ্যায় সূচনা করবে। আর যোগাযোগ মন্ত্রী বলেছেন বিএনপি ছাড়া অস্বস্তিতে আছেন। আপনি কিভাবে দেখছেন? প্রথমত বলে নেই যে এই ঘটনার শুরু কিন্তু যেমন অদ্ভুত একটি নির্বাচন হয়েছে বাংলাদেশে, যে নির্বাচনে আমরা ভোটারদের উপস্থিতি দেখিনি কিন্তু 40% ভোট কাস্ট হতে দেখেছি। যে নির্বাচনে প্রধান বিরোধী দলের নেতা অন্তরীণ ছিলেন এবং দ্বিতীয় প্রধান বিরোধী দলের নেতা হসপিটালাইজ ছিলেন, এবং যে নির্বাচনে তৃতীয় বিরোধী দল জাতীয় পার্টিকে ভেঙে তার স্ত্রীকে সামনে এনে এক ধরনের যোগসাজশের ভেতর দিয়ে বাংলাদেশে অভূতপূর্ব নির্বাচন হয়েছে, যেখানে মানুষকে ভোট দিতে হয়নি, 153 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করা হয়েছে। ওরকম একটি নির্বাচনের ভেতর দিয়ে যে সংসদ গঠিত হয়, সেই সংসদের চরিত্র কেমন হবে এবং তার কার্যক্রম কেমন হবে সেটা অনেক আগেই বলে দেওয়া যায়। আপনি দেখুন, স্পিকার অথবা সরকার দলীয় ব্যক্তিবর্গ যে সমস্ত কথা বলছেন তার ভিত্তি খুব দুর্বল। কারণ এই সংসদে আমরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি এবং বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে রয়েছে। সংসদ হচ্ছে গণতন্ত্রের মূল কেন্দ্র এবং জবাবদিহিতার মূল জায়গা, শাসনতন্ত্র বাস্তবায়ন এবং চ্যালেঞ্জের মূল ক্ষেত্র। সেখানে যদি আপনি যোগসাজশ করে, কারসাজি করে আপনি যদি ভিন্ন মতের দলগুলোকে সংসদে না আসতে দেন, এটি একটি গর্হিত রাজনৈতিক অপরাধ এবং আমার ধারণা সরকার এরকম একটি অপরাধের সাথে এই মুহূর্তে যুক্ত। আমরা অনেক সময় ফৌজদারি অপরাধে মানুষকে অভিযুক্ত হতে দেখি, বাংলাদেশে এখন বড় মাপের রাজনৈতিক অপরাধ হচ্ছে। আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, কেননা এই সংসদের কাছ থেকে, আমি জনাব মাহফুজ আনামের লেখাটি পড়েছি, এই সংসদের কাছ থেকে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের চাওয়ার এবং পাওয়ার তেমন কোনো জায়গা নেই। কেননা আমরা এই কথা বলার সময় অনেকেই বলে থাকেন যে অন্য সংসদগুলোতেও তো বিরোধী দল যায়নি। দেখুন, বিরোধী দল যায়নি সেটি একটি ধারাবাহিক রোগ ছিল। যখন আওয়ামী লীগ বিরোধী দলে থাকে, বিএনপি থাকে, কেউ সেই সংসদে যায়নি। কিন্তু তাই বলে আমি এখন গৃহপালিত বিরোধী দল দিয়ে সংসদ পরিচালনা করব এবং 153 জন নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করব, এবং এটি কিন্তু আমার মনে হয় যেভাবে নির্বাচনকে পরিকল্পনা করা হয়েছে, ভবিষ্যতে কোনোদিন যদি জনগণের আদালতে বিচারের সম্মুখীন তাদের করা হয়, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সমর্থন করব। আপনি দেখুন মতি ভাই, একসময় আমরা বলতাম যে
বাংলাদেশের রাজনীতির খুব বড় ক্ষতি করেছে সামরিক বাহিনী থেকে যারা এসেছিলেন। জেনারেল জিয়াউর রহমানের কথা বলি, আমরা এরশাদের কথা বলি, তারা রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন, তারা দলের নেতা কেনাবেচা করেছিলেন। এবার আমরা আওয়ামী লীগকে দেখলাম ওই ভূমিকা অবতীর্ণ হতে। একটি গণতন্ত্র সমৃদ্ধ দল যার অত্যন্ত দৃঢ় গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে, সেটি কিন্তু এবার যেভাবে হর্স ট্রেডিং করলেন, যেভাবে রাজনীতির নেতাদের চরিত্র বেচাকেনা করলেন, তাদের আনুগত্য বেচাকেনা করলেন, যেভাবে বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচনের আয়োজন করলেন এবং যেভাবে জাতীয় পার্টিকে ভেঙে একজন হতাশাগ্রস্ত মহিলাকে তার স্বামীর বিরুদ্ধে উৎসাহী করে তাকে রাজনীতিতে এবং তাকে আমাদের বিরোধী দলীয় নেতা হিসেবে প্রতিস্থাপন করলেন, আমি কিন্তু এতে খুবই আহত। আমার মনে হচ্ছে যে রাজনীতিতে আমরা পেছনের দিকে যাচ্ছি, গণতন্ত্র সংকীর্ণ অবস্থার দিকে যাচ্ছে, সংসদ অচল হয়ে যেতে পারে। কেননা এই সংসদ আপনি অফিসিয়ালি অনেক কিছু করতে পারে, কিন্তু কার্যত সেটি কোনো গ্রহণযোগ্য সংসদ হবে বলে আমার মনে হয় না। আপনি ব্রিটিশ পার্লামেন্টের খবর নিশ্চয়ই দেখেছেন। ব্রিটিশ পার্লামেন্টে তো আমরা দেখেছি এবং আবার দ্বিতীয়বারের মতো এই বিতর্কের আয়োজনের প্রেক্ষাপট কিন্তু বলে দেয়। আপনি যতই আমরা বলি গায়ের জোরে যে 40% লোক ভোট দিয়েছে এবং সরকারের দলের মন্ত্রীরা এখন যে সমস্ত কথা বলছেন, এগুলোকে যদি সিরিয়াসলি কানে নেওয়া হয় আমাদের খুব আহত হতে হয়। কেননা এই আচরণ রাজনীতিবিদদের কাছ থেকে আমরা আশা করি না। বিশেষ করে যেমন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, জনগণের ভোট ছাড়া যারা সরকার গঠন করেছেন তাদের মুখ থেকে আরো বেমানান। কিন্তু এবং ব্রিটিশ পার্লামেন্টে যেটি পরিষ্কার বলা হয়েছে সেটি হচ্ছে যে এটি কোনো অবাধ নির্বাচন হয়নি, কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। দেখুন, বিদেশিরা এগুলো বললে আমরা খুব গুরুত্বের সাথে নিই, কিন্তু বাংলাদেশের সমস্ত জনগণ জানে নির্বাচনটি কেমন হয়েছে। আমরা যদি গায়ের জোরে বলতে চাই যে নির্বাচন ভালো হয়েছে, এটি খুব একটা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের জনগণের কাছে যে এটি গ্রহণযোগ্য না সেটি পরিষ্কার। তবে ব্রিটিশ পার্লামেন্টের বিতর্কটি এই জন্য জরুরি যে বাংলাদেশের গণতন্ত্রের যে ব্যবস্থা, আমাদের যে সংসদীয় ওয়েস্টমিনিস্টার পদ্ধতি, তাতে কিন্তু আপনি দেখুন মাননীয় প্রধানমন্ত্রী প্রায়শই বলেছেন আগে, বিশেষ করে তত্ত্বাবধায়কের দাবিকে বানচাল করতে গিয়ে উনি বলেছেন ব্রিটিশ পদ্ধতিতে আমরা কেন আগাচ্ছি না। ব্রিটিশ পদ্ধতিতে আগাতে হলে তো আপনাকে আরো অনেক কিছু করতে হবে। সেখানে জবাবদিহিতার বিষয় রয়েছে, সেখানে স্বৈরাচারী হওয়ার সুযোগ নাই, সেখানে বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। ডেভিড ক্যামেরুন সিরিয়ার ব্যাপারে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছেন পার্লামেন্টে বিতর্কের মুখে। বাংলাদেশের বর্তমান সরকার কোন নজিরটি বলতে পারবেন যে তারা পার্লামেন্টে বিতর্কের কারণে বাধ্য হয়েছেন? আমরা যদি আমাদের স্বার্থে যেটি যায় সেটিকে ব্যবহার করে আমরা যদি যুক্তি যেখানে আপনি লক্ষ্য করবেন যে মেজর ডিসিশন কিন্তু পার্লামেন্টে হয়নি। আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি গত 4টি সরকার অধিকাংশ সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্টকে বাইপাস করে, এবং পার্লামেন্টে আমরা কোনো হেলদি ডিবেট দেখতে পাই নাই। আপনি দেখুন, ব্রিটিশ সরকারের হতাশার একটা অন্তত বড় জায়গা, তাদের যে ডেভেলপমেন্ট সাহায্য বাংলাদেশে আসে তার 1/3 হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য, যেটি পার্লামেন্টারি সিস্টেমকে শক্তিশালী করার জন্য। তাদের হতাশা প্রকট, কেননা তারা দেখতে পাচ্ছে যেই উদ্যোগে তারা সংযুক্ত হয়েছিলেন, যতটা তাদের অগ্রগতি হয়েছিল, পুরোটাই এখন হতাশায় পর্যবসিত হচ্ছে। বিশেষ করে এই পার্লামেন্টের যদি আপনি চুলচেরা বিশ্লেষণ করেন, এটি একটি যোগসাজশের পার্লামেন্ট, এটি এক জনগণের সাথে একজনের কারচুপির সংসদ এবং জনগণের সাথে এক ধরনের প্রতারণার সরকার। এটি কিন্তু কোনো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক ইচ্ছা কিন্তু অত্যন্ত প্রকট, এবং আমি একজন নাগরিক হিসাবে তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমাদের অন্যতম বড় অর্জন গণতান্ত্রিক ব্যবস্থা। এই সরকার, বর্তমান সংসদ এবং যেভাবে নির্বাচনটি হয়েছে, আমাদের গণতন্ত্র এখন অত্যন্ত সংকটে আছে। নাগরিকদের সচেতন হওয়া দরকার। বিদেশিরা তো কথা বলবেন, যেমনটি ব্রিটিশ পার্লামেন্টেও বলেছেন। আপনি জানেন যে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি নুরুল আলম সিদ্দিকী বলছেন, লেখাই আছে যে সুশীল সমাজকেই গভীর সংকটের সমাধান দিতে হবে। যে কোনো সভ্য দেশে সুশীল সমাজদের এই ভূমিকাই হয়, কিন্তু আমি দুঃখের সাথে বলছি বাংলাদেশের সুশীল সমাজ দলীয় রাজনীতিতে বিভক্ত। তারা যদি রাজনীতিতে সচেতন হতেন আমি অত্যন্ত গর্বের সাথে বলতাম, কিন্তু তারা দলীয় রাজনীতিতে বিভক্ত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তার পক্ষে সুশীল সমাজের এক চোখ কাজ করে, আরেক চোখ কাজ করে না। তারা, আপনি দেখুন সারা দেশে যে এখন বন্দুক যুদ্ধ হচ্ছে, ক্রস ফায়ার হচ্ছে, আগে কিন্তু ক্রস ফায়ার হচ্ছিল চিহ্নিত সন্ত্রাসীদের ব্যাপারে, এবার ক্রস ফায়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক কর্মীরা মারা যাচ্ছেন। আমি যদি ধরেও নেই এদের কেউ কেউ গত আন্দোলনের সহিংসতার সাথে যুক্ত ছিল, তারপরেও বাংলাদেশের আইনের শাসনের পক্ষে দাঁড়াতে গিয়ে আমি নিশ্চিতভাবে বলতে চাই তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো উচিত। আমরা দেখতে চাই তারা কারা ছিল, তাদেরকে দিনের আলোতে দেখতে চাই, তারপরে তাদের আইন মতো আমরা ব্যবস্থা নিতে দেখতে চাই। কই, আমাদের সুশীল সমাজ তো এই বিষয় নিয়ে কথা বলছেন না। তার মানে তারা একপাক্ষিক আচরণ করেন। তারা যখন তাদের দলের পক্ষে যায়
সেটি নিয়ে কথা বলেন, তাদের দলের বিরুদ্ধে যেটি নিয়ে। একই ঘটনা ঘটে বিএনপির আমলের বুদ্ধিজীবীদের ক্ষেত্রে, এবং এর কোনো ব্যতিক্রম বাংলাদেশে হয় নাই। জনাব নুরে আলম সিদ্দিকী যেটি বলেছেন, একটি সুস্থ সুন্দর সভ্য দেশে এটি ঘটনা হওয়ার কথা। কিন্তু আপনি দেখুন, এখানে কথা বলতে গেলেও যারা ক্ষমতায় থাকেন তারা এত বেশি অধৈর্য হন, অসহিষ্ণু হন, তারা বিরক্ত হন, এবং যেভাবে বিদ্রুপ করা হয় সুশীল সমাজের ব্যাপারে, এটি তার মানে বোঝা যায় তারা নাগরিকদের পক্ষের রাজনীতি করেন না, তারা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটতে দেখতে চান না, জনগণকে তারা অধিকাংশ সময় ভয় পান। এবং আমার মনে হচ্ছে বাংলাদেশের এই অবস্থার পরিবর্তন হবে, বাংলাদেশের সৎ এবং সাহসী নাগরিকদের সামনে আসতে হবে, এবং বাংলাদেশের রাজনীতিবিদদেরকে কত বেশি জবাবদিহি করা যেতে পারে সেটির একটি বড় জায়গা ছিল সংসদ, সেটি কাজ করেনি। এবার তো সেটি প্রায় মৃত্যু পর্যায়ে চলে যাচ্ছে। আমাদেরকে অন্যান্য প্ল্যাটফর্মে জবাবদিহি করতে হবে রাজনীতিবিদদের, যাতে তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা যেন বুঝতে পারি এটি বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে যাচ্ছে, কোনো দলীয় স্বার্থে না, কোনো ব্যক্তির ইচ্ছায় না। এটি করতে গেলে আমার মনে হচ্ছে সুশীল সমাজকে শক্তিশালী হতে হবে, নাগরিকদের কথা বলতে হবে, নাগরিকদের কথার গুরুত্ব দিতে হবে রাজনীতিবিদদের। তারা শুধু একদিনের জন্য নাগরিকদেরকে রাজা বলতে চেষ্টা করেন, যেটি একটি প্রতারণামূলক ব্যবস্থা। এই ব্যবস্থা থেকে বাংলাদেশের শাসন ক্ষমতা না বেরুলে, যদি আমরা চেকস এন্ড ব্যালেন্স স্থাপন করতে না পারি, যদি আমরা জবাবদিহি করতে না পারি, তাহলে আপনি দেখবেন মন্ত্রীরা সম্পদ ফুলে ফেপে ওঠে 5 বছরের মধ্যে। তাহলে আপনি দেখবেন বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় যেগুলো বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে যায় না অথবা জনগণের পক্ষে যায় না, সেগুলো তারা করেন এবং পার পেয়ে যান। এই অবস্থা থেকে বাংলাদেশ মুক্তি পাওয়া দরকার। ওদিকে আপনার 10টা আগস্ট মামলা রায়ের ঘোষণার একদিন পরে বিএনপির তরফে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে, যেটা রিজভী আহমেদ বলছেন এটা রায় প্রহসনমূলক, সেটা নিশ্চয়ই আপনি দেখেছেন। আমি দেখেছি। আর ওদিকে জামাতে ইসলামী হরতাল ডেকেছে সোমবারে। আমার একটা ধারণা যে বাংলাদেশের আরেকটা বড় সমস্যা, রাজনীতিবিদরা বা প্রভাবশালী মানুষরা তদন্ত নিরপেক্ষভাবে করতে পছন্দ করেন না। তারা আগাম মন্তব্য করে ফেলেন, এজন্য তদন্তকারী সংস্থা ভালো কাজ করে না। 2004 সালের এই ঘটনাটি আমরা কিন্তু বিএনপি আমলে তেমন কোনো উল্লেখযোগ্য তদন্ত হতে দেখিনি। পরে 1-11 সরকারের সময় দেখেছি এবং এই গত সরকারের সময় দেখেছি। আমার ধারণা বাংলাদেশের, সেটি আমাদের যদি আজকে কাউকে আহতও করে, তারপরেও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা ছাড়া আমাদের কোনো পথ নাই। তবে সমস্যা হচ্ছে, আমি আমার পক্ষে যায় সেই বিষয়ে আইনের শাসন স্থাপন করব, আর অন্য বিষয়ে যায় সেই বিষয়ে করব না। যেমনটি আপনি দেখুন, আওয়ামী লীগ সরকার গত আমলে তাদের নিজেদের সব মামলা প্রত্যাহার করেছেন, কারণ তারা হচ্ছেন আইনের শাসনের প্রতি বিশ্বাস রাখেন। আর বিরোধী দলের কোনো মামলা তারা প্রত্যাহার করেন নাই। এতে আমাদের পরিষ্কার বোঝা যায় তাদের আইনের শাসনের প্রতি দৃষ্টিভঙ্গি একপাক্ষিক। এটি বলার উদ্দেশ্য এই নয় যে আমি বলছি যে এই রায়টি ঘোষণা করা হয়েছে তা নিয়ে কোনো প্রশ্ন, কিন্তু প্রশ্নটি অন্য জায়গায়। প্রশ্নটি হচ্ছে যে কখনো কখনো আমরা রাজনীতিবিদদেরকে এই লেভেলে ইনভলভ হতে দেখি, এটি আমাদেরকে আরো একবার সচেতন করে যে তারা যেন আরো বেশি জবাবদিহিমূলক হন। তবে একটি কথা বলা দরকার, যে দেখুন, জাতীয় নিরাপত্তা সংস্থা কিন্তু অনেক সময় রাজনৈতিক নির্দেশে কাজ করে। কাজে রাজনৈতিক নির্দেশের অবস্থা কি, ওই সময় কি ছিল, এখন কি, আমরা সেই সময় জানি ভারত বিরোধিতার রাজনীতির এক ধরনের প্রবণতা ছিল। আবার এই সময় অতিরিক্ত ভারত তোষণের এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। দুটোই কিন্তু ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের স্বাধীনতা বলে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে সম্মানের সাথে প্রতিবেশীর সাথে সংযত আচরণ করতে চাই। পার্বত্য চট্টগ্রামে যে অসহিষ্ণুতা হয়েছিল, তাতে কারা অস্ত্র সাপ্লাই করেছিল, তাদের অস্ত্র আসলো কোত্থেকে, এই প্রশ্ন যদি বাংলাদেশের নাগরিক একজন করেন, সেটি কিন্তু এই নয় যে এই বিচারের রায় নিয়ে সে কোনো প্রশ্ন করছেন। কিন্তু এটি মনে রাখতে হবে যে এটি একপাক্ষিক ছিল না, এটি দ্বিপাক্ষিক হয়েছিল। তবে আমাদের কাছে মনে হয়েছে যে দেরিতে হলেও দায় মুক্তির সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরুচ্ছে, এবং এই যে 10টা অস্ত্র মামলায় এই বিচারের রায়কে নিয়ে প্রশ্ন করে হরতাল ঘোষণা জামাতের, এটি আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আর বিএনপিরও এই ধরনের প্রহসনমূলক তথাকথিত এক ধরনের মন্তব্য দায়সারা আচরণ। রাজনীতিবিদদেরকে আরো প্রকটভাবে আমরা যুক্ত দেখতে চাই তাদের সিদ্ধান্তের ব্যাপারে। মতি ভাই, সেটি যদি সম্ভব হয় তাহলে একমাত্র তারা দায়বদ্ধ হবেন, সিদ্ধান্ত গ্রহণ স্বচ্ছ হবে, জনগণের প্রতি তাদের জবাবদিহিতা নিশ্চিত হবে। বাংলাদেশের শাসনতন্ত্রের এটি হচ্ছে সবচেয়ে বড় সংকট। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, আজ এ পর্যন্ত। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।